ফ্যাসিস্টের নিদর্শন, ফ্যাসিজমের নিদর্শন, সেই ধরনের কথা শুনেও আমরা মব করতে দেখেছি। এখন এই যে মব চলমান আছে এখনো পর্যন্ত, আপনার কাছে কি মনে হয় এই দায়টা তাহলে কার উপর বর্তাবে? দেখেন, দায় আমি বলবো যে দায়টা হচ্ছে বিচারহীনতার। প্রথম যে মবটি হলো সেটি যদি আমরা মব বলে, মানে মবটা কি আসলে, যে উশৃঙ্খল কিছু মানুষ একসাথে হয়ে একটা এমন একটা ঘটনা ঘটাবে যেটা আসলে ফৌজদারি অপরাধ। এখন এইটা তো মব তো একটা ফৌজদারি অপরাধ, সেই অপরাধটাকে তো অপরাধ হিসেবে প্রথমে অ্যাকনলেজ করতে হবে। আমার অনেক সময় মনে হয় যে মব বলেও এটাকে একটা হালকা করবার একটা প্রবণতা আছে। কারণ ওই যে উশৃঙ্খল জনতা, এনারা কারা, তাদের অনেক ক্ষেত্রে ডিটেক্ট করতে না চাওয়া, এটাও একটা আমি কারণ হিসেবে দেখি। কারণ যখন আপনি মব বলবেন তখন আপনি কোনো একটা গ্রুপকে বলছেন, কিন্তু গ্রুপে আসলে ঠিক কারা কারা এটা আপনি অনেক ক্ষেত্রে লুকানোর একটা সুযোগও আছে। সুতরাং মব বলেও অনেক ক্ষেত্রে আমি দেখি যে এটা ফৌজদারি অপরাধ, এবং এই অপরাধটাকে চিহ্নিত করা এবং এটাকে অ্যাকনলেজ না করবার একটা প্রবণতা কিন্তু লক্ষ্য করা যায়। সুতরাং তারপরে তো কোনো মবকে তো মবও বলা হয় নাই, সেখানে এটাও আমরা দেখেছি যে সেই মবগুলোকে প্রেশার গ্রুপ বলা হয়েছে। এটা প্রেশার বিভিন্ন আকাঙ্ক্ষা থেকে এসেছে। গতকালকে বলেছে জনতা, বিক্ষুব্ধ জনতা, তৌহিদি জনতা। তো এইগুলো যখন আপনি এভাবে করে দেখেন, শব্দের তো একটা রাজনীতি আছে। শব্দবন্ধ দিয়ে আপনি একটা অপরাধকে হালকা করে দেখতে পারেন, আবার শব্দবন্ধ দিয়ে আপনি একটা অপরাধকে প্রকট করে দেখতে পারেন। এটা কিন্তু মিডিয়ার একটা খুব বড় দায়িত্বশীল জায়গা। সেখানে আসলে এই যে লঘু করে ফেলা একটা অপরাধকে, আপনি দেখেন এই মবের যে সহিংসতা, এটা এমন একটা পর্যায়ে চলে গেছে যে মব বলে একজনকে হত্যা করা জায়েজ হয়ে গেছে, একজনের লাশ পুড়িয়ে ফেলা জায়েজ হয়ে গেছে, একজনের লাশ কবর থেকে তুলে পুড়িয়ে ফেলছে। মানে ইউ ক্যানট ইম্যাজিন ইন আ সিভিল সোসাইটি। তো এই ধরনের ঘটনা যখন ঘটে, যখন আমরা দেখি যে সরকারের পক্ষ থেকে এটিকে অ্যাকনলেজ না করা, এবং এটি যে একটা অপরাধ, সেই অপরাধে আসলে কারা যুক্ত ছিল, মব মানেই আসলে কারা যুক্ত ছিল এটা বের করা যাবে না, ব্যাপারটা তা না। আপনি যদি প্রত্যক্ষদর্শী যারা আছে তাদের সাক্ষাৎকার নেন, তাদের সাথে কথা বলেন, এটা অবশ্যই বের করা যাবে যে ঠিক কারা কারা। কেন হলো না? মানে চলমান আমরা তো দেখছি যে এটা একটা বহমানতা ঘটে আসছে, ঘটনাগুলো যেটা থেমে যাওয়া দরকার সেটা থামছে না। কমছে কিনা সেই বিষয়ে আমরা হয়তো সিদ্ধান্ত দিতে পারবো না, কিন্তু থামছে না একদমই। এটা এই যে চলমান থাকলো 1.5 বছর অন্তর্বর্তী সরকারের সময় যে চলমান থাকলো, সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে তখন তো আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্টই দুর্বল ছিল, অনেকে বলে যথেষ্টই দুর্বল ছিল, তারপরও কেন এটা আসলে মানে ব্যবস্থা নেওয়া যায়নি? এমন তো না যে আইন শৃঙ্খলা বাহিনীকে বললে তারা আসলে মানতো না, এরকম তো না। মানে এটা আমার কাছে মনে হয় যে এটা অ্যাকনলেজ করতে না চাওয়া, যে এটা যে একটা অপরাধ, এটা অ্যাকনলেজ করতে চায়নি। এবং আইন শৃঙ্খলা বাহিনীর কথা যদি বলি, অন্তর্বর্তীকালীন সরকারে আমরা দুইটা বিষয়ের কথা বলতে পারি। আমরা তখনও বলেছি যে দুইটা বিষয়, সেটা আসলে ফাংশন যে কিভাবে করেছে এটাই আমরা বুঝতে পারিনি। একটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, মানে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি কিভাবে করে ফাংশন করেছে আমরা বুঝতে পারিনি। উনি মাঝরাতে অনেক সময় হচ্ছে প্রেস কনফারেন্স করেছে, কিন্তু আলটিমেটলি উনার কথার মাধ্যমে উনি যেভাবে করে আসলে কোনো সব ঠিকঠাক আছে যেরকম দেখিয়েছেন, কিন্তু একটা সরকারি কিন্তু ক্যাবিনেট মিটিংস হয়, এবং একটা সরকারি কিন্তু একটা মন্ত্রণালয় একজনকে দিলে তিনি শুধুমাত্র যে সবকিছু করবেন তা না, একটা নীতি নির্ধারণী ব্যাপার থাকে, সরকারের একটা দৃষ্টিভঙ্গি থাকে। হয়তো সেই মন্ত্রণালয়ে সেই জায়গা থেকে তিনি এক্সিকিউশনে যান, সেই জায়গা থেকে ওই নীতিটাকে তাহলে ওখান থেকে আসে না, যে কাজটা করতেই হবে, মব থামাতেই হবে। হ্যাঁ দেখেন, মব থামাতে হবে। আপনি দেখেন যে এই শব্দের রাজনীতির কথা কেন বললাম, এখানে তো শুধুমাত্র স্বরাষ্ট্রমন্ত্রী না, সাথে আরেকজন ছিলেন, উপদেষ্টা বশিরও ছিলেন, তিনিও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। সেটাই। এখন এখানে তো আমি বলছি যে এই জায়গাটা অ্যাকনলেজ করতে না চাওয়া একটা ব্যাপার, এবং মানে আমরা যদি বলি অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থ দুইটা মন্ত্রণালয়ের মধ্যে একটা স্বরাষ্ট্র এবং একটা হচ্ছে স্বাস্থ্য, এই দুইটার ব্যাপারে আমরা কোনো ধরনের আপনি যদি বলেন যে এই 5 আগস্ট পরবর্তী সময় কোনো অগ্রগতির কথাই আমরা জানি না। আমরা কিন্তু সেটার এক ধরনের ইফেক্ট কিন্তু আমরা মানে এখন দেখছি, যেমন হামের টিকার ক্ষেত্রে বাচ্চারা একের পর এক মারা যাচ্ছে। সুতরাং এই জায়গাতে তো একটা একেবারেই আসলে ব্যর্থতার পরিচয় দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু এখন আমার প্রশ্ন হচ্ছে, এখন তো তখন কিন্তু অনেক কিছু এটা বলে লেজিটিমাইজ করা হয়েছে যে না, আমরা তো অনেক কিছু করতে পারি না, আমরা রাজনৈতিক সরকার না, আমরা একটা বিশেষ পরিস্থিতিতে এই সরকার গঠিত হয়েছে, নানানভাবে এই কথাটা বলে কিন্তু এড়ানোর চেষ্টা করা হয়েছে ওই সময়, যদিও এটা এড়ানোর কোনো বিষয় না। কিন্তু এখন নতুন একটি সরকার গঠিত হয়েছে, যেই সরকার একটি রাজনৈতিক সরকার। এই রাজনৈতিক সরকার আসার পরেও আমরা দেখছি যে স্বরাষ্ট্র মন্ত্রী তিনি আসলে বিভিন্নভাবে সব বিষয়ে মানে সব জান্তা শমশেরের মতো আচরণ করলেও উনার যে আসলে যে ডিপার্টমেন্ট, উনার যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেখানে আসলে কি হচ্ছে এটি
নিয়ে আসলে ওনার কোনো বক্তব্য আমরা বিশেষ করে পাই না। আমরা ওনাকে বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য প্রদান করতে দেখি, আমরা ওনাকে সংবিধান নিয়ে বক্তব্য প্রদান করতে দেখি, অধ্যাদেশগুলো নিয়ে বক্তব্য প্রদান করতে দেখি। আজকে উনি প্রেস ব্রিফিং করেছে, হ্যাঁ, আমার না খুব আপনারা যখন এই কথাগুলো বলছেন, বলছেন, ঠিক আছে আমি সেই জায়গাটায় আসবো। আপনারা যখন এই কথাগুলো বলেন তখন আমার একটা জিনিস মনে পড়ে যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু আপনার লেজিসলেচারেরও কিন্তু তিনি কথা বলতে পারবেন, লেজিসলেচার নিয়েও তিনি কিন্তু কথা বলতে পারবেন, তিনি যে আইন প্রণেতাও। তাহলে তিনি সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে একজন আইন প্রণেতা হিসেবে কেন কথা বলতে পারবেন না, এটা কেন আপনারা ধরে নেন? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে জুলাই জাতীয় সনদের সম্পূর্ণ বৈঠকে সেই সময় যতবার আপনারা মিটিং করেছেন তিনি রিপ্রেজেন্ট করেছেন, সুতরাং এই বিষয়টা তিনি যতটা ভালো বলতে পারবেন তাহলে সরকারি দলের অন্য কেউ তো ততটা ভালো বলতে পারবেন না। সেই যুক্তিটাও আপনারা কিন্তু মানে ধরেন না, মানে গ্রহণ করেন না। আপনারা শুধু নিয়ে আসছেন যে কেন অন্যান্য বিষয়ে তিনি সফল না, মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জায়গাটা আসছেন তিনি ওই জায়গাটায় কেন সফল না। তাহলে এই যে কথাটা বলছেন না, ভালো লাগছে আপনারা বলছেন, সমালোচনা করছেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে একইভাবে আপনারা অন্তর্বর্তী সরকারের সময় সমালোচনা করেননি কেন? আজকে যখন নেপালের প্রধানমন্ত্রী, তরুণ একজন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন এবং তার ওয়াইফকে একটা জায়গায় আপনার সুপারিশ করা হয়েছে রাখার জন্য, তিনি যেই সুপারিশ করেছে তার চাকরি চলে গেছে, আপনি জানেন। আমাদের উপদেষ্টা, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, তার সুপারিশে কতজন গেছে আপনি বলেন এখানে? স্বাস্থ্য উপদেষ্টা তখন কি কাজ করে? আমরা তো সেই স্বাস্থ্য উপদেষ্টার কখনো কথাই বলতে পারিনি যে কি করছেন উনি, তখন তারপরে এই প্রসঙ্গগুলো নিয়ে কথা বলেন নাই। এটাই হচ্ছে একটা অসুবিধার জায়গা, যে তখন যে আমরা কথা বলিনি এটা আপনি ধরে নিচ্ছেন, কিন্তু আপনার এই টকশোতে এসে আমি অনেকবার কথা বলেছি, আমি অনেক কথা বলেছি, যেমন আমি আজকে তো শুরুই করেছি। আজকে প্রত্যেকটা সেমিনারে দেখছি আপনারা বলছেন যে কেন স্বরাষ্ট্রমন্ত্রী আইন নিয়ে কথা বলছেন, কেন সালাউদ্দিন আহমেদ আইন নিয়ে কথা বলছেন, এত বলছেন। তারপরে একটা সেমিনার করেছিলেন যে স্বাস্থ্যমন্ত্রী কি, স্বাস্থ্য উপদেষ্টা কি করছে আমরা জানতে চাই। অবশ্যই আপনি কি বলেন স্বাস্থ্য উপদেষ্টার ব্যর্থতা নিয়ে আমার তো মনে হয় না যে আমরা প্রেস কনফারেন্স করে পর্যন্ত বলেছি। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এই কি বলে স্বাস্থ্য উপদেষ্টা যে ইনঅ্যাক্টিভিটি, এটা প্রেস কনফারেন্স করে আমরা অনেকগুলো বিষয়ের মধ্যে ছিল, শুধু একমাত্র বিষয় ছিল না, সেটা আমার মনে আছে, শুধু একমাত্র এখন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাদ দিয়ে অন্য সব মন্ত্রণালয় নিয়ে কথা বলে তাহলে আমার অবশ্যই অসুবিধা আছে। দেখেন উনি আসলে যে ডিপার্টমেন্টের দায়িত্বে, উনি যদি এটার পাশাপাশি সেই আইন বিশারদ হতেন, উনি সংবিধান বিশারদ হতেন, আমার কোনো অসুবিধা ছিল না, কিন্তু ওনার তো একটা স্পেসিফিক ডিপার্টমেন্ট আছে, তাহলে আপনি ওনাকে কেন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে কেন অ্যাপয়েন্ট করেছে? যদি উনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে অ্যাপয়েন্টেড হন তাহলে অবশ্যই উনার এটা দায়িত্ব, উনার এটা সোল অথরিটি, প্রথমে উনি এই বিষয় নিয়ে কথা বলবেন। এবং বাংলাদেশের যেই ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি, একটা রাজনৈতিক সরকার এসছে, এখনো যখন এইভাবে করে মব সন্ত্রাস করা হচ্ছে, এই ফ্যামিলি কার্ডের নামে প্রলোভন দেখিয়ে যখন এই বিএনপিরই দলীয় যারা লোকজন তারা যখন আসলে ধর্ষণ করছে, সেই জায়গাগুলোতে তো আমরা কথা বলতে হবে। আমি একটা লাইন পরিষ্কার করি, আমার মনে হচ্ছে যে পরিষ্কার করতে পারিনি, সেটা হচ্ছে যে উনি আসলে অন্য বিষয় নিয়ে কথা বলে, এটা আমাদের অসুবিধা না। উনি আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যেহেতু উনি দায়িত্বপ্রাপ্ত, উনি বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ে ওনার কথা বলতে হবে এবং এই জিনিসগুলো ওনার অনেক সেন্সিটিভলি দেখা দরকার এবং এই বিষয় নিয়ে ওনার বক্তব্য আমরা চাই। ওকে,